আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের ফ্রাখানম গ্রামে একটা বাচ্চা ভূত গত 10 বছর ধরে গ্রামবাসীদের সাথেই মিলেমিশে বাস করত, যে ব্যাপারে গ্রামের বড়রা জানলেও জানতো না শুধুমাত্র ছোটরা। ছোটরা তো ওই বাচ্চা ভূতকে মানুষ মনে করে তার সাথে বন্ধুত্ব করেছিল। তবে হঠাৎই এই গ্রামে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। 10 বছরে যে বাচ্চার আত্মা কখনো কারো কোনো ক্ষতি করেনি, সে হঠাৎই গ্রামবাসীকে খুন করতে শুরু করে। এর পেছনের রহস্য কি? কি কারণে এই বাচ্চা ভূতটি হঠাৎই এইভাবে ভয়ঙ্কর হয়ে উঠল? জানতে হলে দেখতে হবে আজকের এই হরর গল্পটি, যার নাম দায়ং ফ্রা খানং। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা থাইল্যান্ডের নদী দিয়ে ঘেরা একটা গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানকার নদীতে নৌকায় করে একজন মঙ্ক কোথাও একটা যাচ্ছিল। হঠাৎই নদীর পাড়ের একটা বাড়ি থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, যা শুনে মঙ্ক তার অনুসারীকে নিয়ে ওই বাড়িতে যায়। এটা একটা জরাশীর্ণ পরিত্যক্ত বাড়ি ছিল। দেখে মনে হচ্ছিল আগুন লাগার ফলে বাড়ির অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে। আর এই পরিত্যক্ত বাড়ির দোলনায় ঝুলছিল একটা ছোট্ট বাচ্চা। সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনেই মূলত মঙ্ক এখানে এসেছিল। বাচ্চাটিকে সে কোলে তুলে নেয়। অমনি বাচ্চাটি তাকে দেখে হেসে ওঠে। পর মুহূর্তেই মঙ্ক দেখতে পায় এটা কোনো বাচ্চা নয়, বরং একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল সে কোলে তুলেছে, যা দেখে সে ভয় পেয়ে তার কোল থেকে কঙ্কালটি নিচে পড়ে যায়। আর এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এখন এই ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে একজন জেলে ওই গ্রামের খালের ভেতর দিয়ে মাছ ধরে বেড়াচ্ছিল। আজ তার জালে খুব একটা মাছ ওঠেনি। এই কারণেই লোকটি ভীষণ চিন্তিত ছিল। এমন সময় সে একটা বাচ্চার কণ্ঠ শুনতে পায়, যে কিনা চিৎকার করে তার মা বাবাকে ডাকছিল। এক নাগারে সে তার বাবা এবং মাকে ডেকেই চলেছিল। লোকটি চিনে ফেলে যে এটি হলো দায়াংয়ের গলা। সে তার বাড়ির সাথে থাকা ঘাটে দাঁড়িয়ে তার বাবা মাকে ডাকছিল। লোকটি এখানে দায়াংকে বলে সে যেন নিজের চেহারা ঠিক করে নেয়, তাকে ভূতের মতো সাদা লাগছে। আমরা দেখতে পাই সত্যি দায়াংকে দেখতে একদমই ভূতের মতো লাগছিল। সে লোকটিকে চাচা হিসাবে সম্বোধন করে জিজ্ঞাসা করে যে আজ কি সে মাছ পায়নি। লোকটি না বললে দায়াং বলে তার কাছে মাছ রয়েছে, তাই সে যেন আজ খাওয়ার জন্য দায়াংয়ের কাছ থেকে মাছ নিয়ে যায়। এ কথা বলে দায়াং নিজের হাত লম্বা করে তার নৌকা পর্যন্ত নিজের ধরা মাছগুলো পাঠিয়ে দেয়। এ থেকে এটা তো স্পষ্ট হয়ে যায় যে দায়াং কোনো স্বাভাবিক মানুষ নয়, আর এই ব্যাপারে লোকটিও অবগত ছিল। এ কারণেই সে তাকে চেহারা পরিবর্তন করার কথা বলছিল। দায়াং কোনো মানুষ নয় বরং ভূত, এটা জানার পরও লোকটি এখানে দায়াংয়ের লম্বা হাত দেখে ভয় পেয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে আসে দায়াংয়ের বান্ধবী মিলি। মিলি মূলত দায়াংকে খেলার জন্য ডাকতে এসেছিল। সে সামনে আসার সাথে সাথেই দায়াং নিজের রূপ পরিবর্তন করে ফেলে, অর্থাৎ সে সাদা ফ্যাকাশে ভূত থেকে একদম সাধারণ একজন মানুষের রঙে চলে আসে। এদিকে ওই সময় আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে গ্রাম প্রধান সকল কাজ করছিল। গ্রাম প্রধানের স্ত্রী তাকে মনে করিয়ে দেয় যে আজ তাদের দায়াংকে খাবার দেওয়ার কথা। তবে গ্রাম প্রধান তাকে চিন্তা করতে মানা করে, কেননা তারা যদি একদিন দায়াংকে খাবার দিতে ভুলেও যায়, তবুও গ্রামের কেউ না কেউ ঠিকই তাকে খাবার দিয়ে দিবে। ফলে আমরা বুঝতে পারি দায়াংকে গ্রামের সকলে ভীষণ ভালোবাসত। তখনই সেখানে ওই লোকটি ঘাবড়ে গিয়ে গ্রাম প্রধানের কাছে আসে এবং তাকে জানায় যে আজ মাছ ধরার সময় তার দায়াংয়ের সাথে দেখা হয়েছিল, যে কিনা নিজের রং ফ্যাকাশে করে এবং হাত লম্বা করে দিয়ে তাকে ভয় দেখিয়েছে। তবে গ্রাম প্রধানের কাছে এটা খুবই নর্মাল বিষয়, কেননা দায়াং মজার ছলে প্রায় সকলকে ভয় দেখিয়ে থাকে। অর্থাৎ দায়াং যে সাধারণ মানুষ নয় বরং ভূত, এই ব্যাপারটা গ্রামের সকলেই জানত। তবে জানত না শুধুমাত্র গ্রামের বাচ্চাগুলো, যারা কিনা এই মুহূর্তে দায়াংয়ের সাথে খেলা করতে গিয়েছিল। এখানে দায়াংয়ের 4 জন মানুষ বন্ধুকে আমরা দেখতে পাই, মিলি, লাম, স্যাম এবং শ্রী। তারা এখানে দায়াংয়ের আঙ্কেল ইয়াং এর সাথে খেলছিল। ইয়াং ছিল পুরোপুরিভাবে মাতাল এবং তারা 4 জন তার সাথে সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে খেলছিল, যেখানে দায়াংয়ের পাওয়ার ছিল আগুনের পাওয়ার। বাকিরা এখানে জাদুর অভিনয় করলেও দায়াং যখন অভিনয় করতে যায় তখন ঠিকই তার হাতের ভেতর থেকে আগুনের ফুলকি দেখা যায়। যে জিনিসটা খেয়াল করে তাদের মধ্য থেকে শুধুমাত্র শ্রী। তবে সে এই ব্যাপারে তখনই কোনো কিছু বলে না। এরই মাঝে সেখানে চলে আসে মিলির মা।
সন্ধ্যা হয়ে আসছিল, এ কারণে সে মিলিকে ডাকতে এসেছিল। মিলি যাওয়ার সাথে সাথে বাকি বন্ধুরাও সেখান থেকে চলে যায়। ফলে দায়াং আবারও এই জরাশীর্ণ বাড়িতে একা হয়ে পড়ে। হ্যাঁ, এটা গল্পের শুরুতে দেখানো সেই বাড়ি ছিল, অধিকাংশ পুড়ে যাওয়া জরাশীর্ণ পরিত্যক্ত বাড়িটি। আর গল্পের শুরুতে দেখানো ওই বাচ্চার কঙ্কালটিও ছিল দায়াংয়ের, যার আত্মা এখনো পর্যন্ত এই বাড়িতেই থাকে। সে একা একা থাকে, এই কারণেই গ্রামবাসীরা তাকে বিভিন্ন সময় খাবার পাঠায়। আত্মাদের জন্য খাবার রাখা থাইল্যান্ডের একটা কালচার। তবে দায়াং যে আত্মা, এই ব্যাপারে তার বন্ধুদের একদমই ধারণা ছিল না। তাই তো শ্রী যাওয়ার সময় যখন তার বন্ধুদের সাথে দায়াংয়ের হাতে দেখা ওই আগুনের ফুলকির ব্যাপারে শেয়ার করে, তখন তাদের মনে হয় শ্রী হয়তোবা ভুল দেখেছে। শ্রীর নিজেরও নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, এ কারণে সেও ব্যাপারটা মেনে নেয়। দৃশ্য চলে যায় ওই গ্রামের বৌদ্ধ মন্দিরে, যেখানে ওই মং বসে প্রার্থনা করছিল, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তখনই ওই মন্দিরে টন নামের একজন লোক আসে। সে মূলত একজন শিক্ষার্থী ছিল, যে কিনা বিভিন্ন মন্দিরে গিয়ে সেখানে কিছুদিন থেকে মঙ্ক হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছিল। একই উদ্দেশ্যে সে এখানেও এসেছিল। তাই তো মঙ্ক এখানে তাকে থাকার জন্য পারমিশন দিয়ে দেয়। তখনই সেখানে দায়াংয়ের চাচা ইয়াং আসে। মাতাল অবস্থায় সে উল্টোপাল্টা বকে সেখান থেকে চলে যায়। এখানে পূজারীর যে সাগরেদ ছিল, তার নাম ছিল মালিক। এখন ওই রাতে পূজারী প্রার্থনা করছিল। হঠাৎই তখন তার ছাদ থেকে কিছু আওয়াজ ভেসে আসে। তবে পরক্ষণেই মনে হয় হয়তোবা ছাদের উপর বিড়াল উঠেছে। কিছু সময়ের মধ্যে পেছনের দরজার বাইরে থেকে আওয়াজ ভেসে আসে। এবার মঙ্ক একটু একটু ভয় পাচ্ছিল। ঘরের কোণা থেকেও কিছু আওয়াজ ভেসে আসে। সেদিক থেকে সামনে ঘুরতেই আচমকা তার সামনে চলে আসে দায়াংয়ের ভয়ঙ্কর রূপ, যা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় এবং দৌড়ে বাইরে যেতে যায়। তখনই দরজা খুলে ভেতরে আসে মালিক। মালিক জানতে চায় যে মঙ্ক চিৎকার কেন করছে। তখনই সে দেখতে পায় ঘরের এক কোণায় বসে দায়াং কাঁদছে, যা দেখে মালিক দ্রুত দরজাটি বন্ধ করে দেয়। মঙ্ক এতে করে ভীষণ ঘাবড়ে যায়। সে চিৎকার করে মালিককে দরজা খুলতে বলে, তবে মালিক বাইরে থেকে মজা নিচ্ছিল। মূলত মঙ্ক বারবার নিষেধ করা সত্ত্বেও দায়াং এইভাবে প্রায় তাদেরকে ভয় দেখাতো। মঙ্ক যখন অন্য পথ দিয়ে বাইরে যেতে যাচ্ছিল, তখন দায়াং এসে তার পা ধরে বসে এবং বলে এখানে থেকে তার কথা শুনতে। মঙ্ক বুঝতে পারে দায়াংয়ের কোনো কারণে মন খারাপ, তাই সে তার পাশে বসে। দায়াং তখন তার আসল রূপে চলে আসে। মঙ্ক বুঝতে পারে দায়াং তার বাবা মাকে মিস করছে। দায়াং মঙ্কের কাছে জানতে চায় যে সে কবে তার বাবা মায়ের দেখা পাবে। মঙ্ক জানায় সে এই ব্যাপারে কিছু জানে না, তবে আপাতত মন খারাপ হলে সে নতুন আসা মঙ্ককে ভয় দেখাতে পারে এবং তাকে এই গ্রামে এক ভয়ঙ্কর স্বাগত জানাতে পারে। যা শুনে দায়াং তো ভীষণ খুশি হয়ে যায় এবং সরাসরি চলে যায় টনের ঘরের সামনে। সেখানে এই মন্দিরের সেবিকা পমিকে প্রথমে সে ভয় দেখায়, আর এরপর টন যে ঘরে বসেছিল সেই ঘরের দরজা জানালায় জোরে জোরে শব্দ করতে থাকে। টন নিজেও এই গ্রামে থাকা দুষ্টু বাচ্চা ভূত দায়াংয়ের ব্যাপারে জানত, তাই তো সে এখানে একদমই ঘাবড়ায় না, বরং সে দায়াংকে ডেকে বলে সে যেন তার সামনে আসে। দায়াং তার সামনে আসে এক ভয়ানক রূপ নিয়ে। এতেও টন ভয় পায় না, ফলে দায়াং তাকে ভয় দেখিয়ে একদমই মজা পায় না। টন তাকে প্রশ্ন করে যে সে কি চায়। উত্তরে দায়াং বলে সে তার বাবা মায়ের আত্মার সাথে মিলিত হতে চায়। টন এখানে তাকে প্রমিস করে যে সে তাকে এই কাজে সাহায্য করবে। পরদিন সকালে টন এই ব্যাপারে প্রধান মঙ্কের সাথে কথাও বলে। সে জানতে চায় গ্রামের সকলে কি দায়াংয়ের ব্যাপারে জানে। মঙ্ক জানায় বড়রা সকলে জানে, তবে তারা কেউই নিজেদের বাচ্চাদেরকে দায়াংয়ের ব্যাপারে জানাতে চায় না। শুধু শুধু তারা ভয় পাবে এই কারণে। টন বলে এখন থেকে দায়াংয়ের ব্যাপারে তার চিন্তা করতে হবে না। সে প্রতি রাতে দায়াংকে সাহায্য করবে তার মা বাবাকে খুঁজে পেতে। এই ব্যাপারে সে দায়াংয়ের সাথে কথা বলেছে, যা শুনে প্রধান পণ্ডিত খুশি হয়ে যায়, কেননা এখন থেকে দায়াং আর তাকে রাতের বেলা ভয় দেখাতে আসবে না। ওই দিন আমরা দেখতে পাই দায়াংয়ের পছন্দের খাবার নিয়ে এসেছিল গ্রামের এক কাপল। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে দায়াংকে তার পছন্দের খাবার দেওয়া হতো, যেটা ছিল সিদ্ধ মুরগি। এখন খাওয়া দাওয়া শেষে দায়াং যায় তার বন্ধুদের সাথে খেলা করতে, যেখানে তাদের আরেক বন্ধু স্যাম আসে এবং তার সাথে তাদেরকে এই গ্রামে হওয়া একটা মেলায় যেতে বলে। মেলাতে গ্রামের সকলে ভীষণ মজা করছিল, সেই সাথে উপস্থিত ছিল মঙ্ক এবং গ্রামের প্রধানও।
তারা এখানে এটা ভেবে খুশি হচ্ছিল যে এবার মেলায় অন্যান্য বারের থেকে অনেক লোক এসেছে, এর ফলে তাদের গ্রামের উন্নতি হচ্ছে। এখন ওই সময় আমরা দেখতে পাই মিলি এবং দায়াং খেলছিল। মূলত ছোট্ট মিলি এবং দায়াং একে অপরকে পছন্দ করত। ফ্রেন্ডশিপের থেকে একটু বেশি সম্পর্ক ছিল তাদের দুজনের মধ্যে, যে ব্যাপারটা তার বন্ধুরাও বুঝতে পারে। তাই তো তাদের দুজনের মধ্যে কাবাবের হাড্ডি না হয়ে সেখান থেকে চলে যায় লাম এবং শ্রী। দূর থেকে মঙ্ক এবং গ্রাম প্রধান তাদের দুজনকে এইভাবে খেলা করতে দেখে দায়াংয়ের জন্য তাদের ভীষণ খারাপ লাগে। তাই তো গ্রাম প্রধান সেখানে উপস্থিত সকল বাবা মাকে বলে যে তারা যেন দায়াংয়ের ব্যাপারে তাদের সন্তানকে কিছু না বলে, কেননা বাচ্চারা দায়াংয়ের ব্যাপারে জেনে গেলে তার সাথে বন্ধুত্ব রাখবে না, দায়াং এতে করে একা হয়ে পড়বে। এখন এই ব্যাপারটা বলার পর মঙ্ক বসে যায় প্রার্থনায় এবং সকলকে সুখী জীবনের জন্য আশীর্বাদ করতে থাকে। অন্যদিকে দায়াং এবং মিলিকে এইভাবে খেলতে দেখে তার বাকি 3 ফ্রেন্ড ভীষণ মজা পাচ্ছিল। তারা জানতো দায়াং এবং মিলি একে অপরকে পছন্দ করে, আর এই কারণেই তাদের সাথে গিয়ে মজা করতে থাকে স্যাম। আর এরপর সে ফিরে যায় তার বাকি 2 বন্ধুর কাছে। শ্রী উঠে গিয়েছিল কিছু একটা আনতে, তখনই পাশে প্যান্ডেলের কাজ করতে থাকা একজন লোকের হাত থেকে একটা হাতুড়ি পড়তে যায় আরেকজন লোকের মাথায়। হঠাৎই দায়াং নিজের হাত লম্বা করে দেয় এবং ওই হাতুড়িটি ধরে ফেলে, আর সেটা ধরে নিয়ে সে মুহূর্তের মধ্যে তার বন্ধুদের বানানো মাটির বাড়ির উপর ফেলে দেয়। এই জিনিসটা আবারও চোখে পড়ে যায় শ্রীর, তবে সে এইবারও নিজের চোখের ভুল হিসাবেই ব্যাপারটাকে ধরে নেয়। এখন এই মেলা থেকে বের হয়ে তারা জঙ্গলের ভেতরে খেলছিল, যেখানে আবারও 2 লাভ বার্ডসকে দেখে বাকি ফ্রেন্ডরা ভীষণ জেলাস হতে থাকে। ছোট্ট দায়াং তো মাঝে মধ্যে মিলির সাথে লাইনও মারত, তবে এবার দায়াং একটু সিরিয়াস কিছু নিয়ে কথা বলে মিলির সাথে। সে মিলিকে প্রশ্ন করে যে যদি সে মানুষ না হতো তাহলে কি মিলি তার সাথে বন্ধুত্ব রাখত। মিলি তখন মজা করে বলে যে সে যদি মানুষ না হয় তাহলে সে কি এলিয়েন। একথা বলে সে হাসতে থাকে, তবে এই কথাটি মাথায় গিয়ে লাগে শ্রীর। তার এবার মনে হতে থাকে সত্যি দায়াং হয়তো বা কোনো এলিয়েন অথবা অলৌকিক কোনো কিছু। সে ওই দিন মিলি এবং লামের সাথে এই ব্যাপারে কথাও বলে, তবে মিলি তো তাকেই পাগল বলে সম্বোধন করতে থাকে, কেননা সে দায়াংয়ের ব্যাপারে একটুও নেগেটিভ কোনো কিছু শুনতে প্রস্তুতি ছিল না। এরই মাঝে দায়াং সেখানে নিয়ে আসে পোড়া মাছ। শ্রী তাকে প্রশ্ন করে যে সে প্রতিদিন এত মজার মজার খাবার কোথায় পায়। উত্তরে দায়াং বলে অফারিং, যা শুনে শ্রী তো চমকে ওঠে। পরে দায়াং কথা ঘুরিয়ে বলে যে গ্রাম প্রধান তাকে এই খাবারটি গিফট হিসাবে দিয়েছে, ফলে শ্রীর সন্দেহ আরো বেশি গাঢ় হতে থাকে। এখন সেখানে স্যাম চলে আসে এবং তারা 5 জনে একসাথে মজা করে ওই মাছ পোড়া খায়। এখন ওই রাতে আমরা মাই নামের একজন লোককে দেখতে পাই যে কিনা মাছ ধরছিল। রাতের অন্ধকারে মাছ ধরা এবং ব্যাঙ কোরানোই ছিল তার কাজ। মাছ এবং ব্যাঙ ধরতে ধরতে হঠাৎই সে বড় বড় পায়ের ছাপ দেখতে পায়। তার মনে হয় বড় কোনো ব্যাঙ তার কাছে ধরা দিতে চলেছে, তাই তো সে খুবই আগ্রহের সাথে ওই ব্যাঙটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখনই সে ব্যাঙটির উপর হাত রাখে সেটা পরিণত হয় ছোট্ট একটা বাচ্চার পায়ে। উপরের দিকে তাকাতেই সে ভয়ে চমকে ওঠে। এ তো দায়াংয়ের ভূত ছিল, যে কারণে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। এমনিতে দায়াংয়ের ভূত রাতের বেলা এত ভয়ঙ্করভাবে তাদের কাউকেই ভয় দেয় না, তবে এই রাতের ঘটনার কারণে মাই ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। এমনকি সকালবেলা পর্যন্ত সে ভয়ে কাঁপছিল। গ্রাম প্রধান তাকে দেখতে আসে, তবে গ্রাম প্রধানের এটা বিশ্বাস হয় না যে দায়াং এত ভয়ানকভাবে কাউকে ভয় দেখাবে। তাই তো গ্রামবাসীদের কথা চিন্তা করে সে বলে আজ রাত থেকে তারা কয়েকজন মিলে গ্রামে পেট্রোলিং করবে, যাতে করে গ্রামবাসীরা নিশ্চিন্তে ঘুমাতে পারে। এখন ওই দিন দায়াং এবং মিলি বসে খেলছিল, যা স্বভাবতই দূর থেকে দেখছিল লাম, স্যাম এবং শ্রী। মিলি তাদেরকে খেলতে ডাকলে তারা বলে যে তারা দায়াং এবং মিলির বিয়ের জন্য অপেক্ষা করছে, যেদিন তারা বড় আকারে পার্টি পাবে। অর্থাৎ তারা নিশ্চিত ছিল দায়াং এবং মিলি একে অপরকে বড় হয়ে বিয়ে করতে চলেছে। এখন শ্রীর বাবা এখানে একজন তান্ত্রিক ছিল, যার কাছ থেকে শ্রী একটা বৌদ্ধমালা নিয়ে এসেছিল। তার মতে যদি সত্যি দায়াং কোনো এলিয়েন অথবা ভূত হয়ে থাকবে তাহলে এই মালা পরলে তার পুরো শরীর পুড়ে যাওয়ার মতো জ্বলতে শুরু করবে। অর্থাৎ সে এখন দায়াংকে পরীক্ষা করে দেখতে চাইছিল। তাই তো সে এই মালাটা নিয়ে চলে যায় দায়াংয়ের কাছে এবং তার গলায় এটা পরিয়ে দিতে চায়। দায়াংও খুশি খুশি সেটা পরে নেয়।
তবে এর ফলে দায়াংয়ের কোনো কিছুই হয় না। যে ব্যাপারটা নিয়ে ফিসফিস করতে থাকে শ্রী এবং লাম, তাদের এই কথা দায়াং শুনে ফেলে। তাই সে মালাটি খোলে এবং বলে তার এটা প্রয়োজন নেই, বরং সে স্যামকে এটা দিতে চায়। স্যাম তার কাছে আসলে সে স্যামকে এটা পরিয়ে দেয়। সাথে সাথে স্যাম চিৎকার করতে আরম্ভ করে, যেন তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ফলে লাম এবং শ্রী তো ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় স্যামের পায়ের নিচে একটা কাঁটা ফুটেছে, আর এই কারণেই সে চিৎকার করছিল। সে বলে শ্রীর মতোই তার দেওয়া মালাও ব্যাড লাক। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই। গ্রামে দুজন লোক ওই রাতে পেট্রোলিংয়ে বের হয়েছিল। তাদের মধ্য থেকে একজন হঠাৎই লক্ষ্য করে অন্যজনের ঘাড়ে চেপে বসেছে দায়াংয়ের ভূত। দায়াংয়ের এই ভয়ঙ্কর ভূতকে দেখে সে ঘাবড়ে যায় এবং একটা ডাল ভেঙে সেটা দিয়ে বাড়ি দেয় ওই লোকটিকে। মূলত সে দায়াংকে মারতে গিয়ে অন্য লোকটির মাথায় মেরেছিল, ফলে লোকটি নিচে পড়ে গিয়েছিল। তখনই সে দেখতে পায় যে লোকটি তাকে আঘাত করেছে সেই লোকটির ঘাড়ের উপর বসে আছে দায়াংয়ের ভূত। সেও তাই অপর লোকটিকে আঘাত করে। সে মূলত দায়াংয়ের ভূতকেই মারছিল। এভাবেই তারা দুজন একে অপরকে আঘাত করতে থাকে। গাছে বসে এই জিনিসটা দেখে ভীষণ মজা পাচ্ছিল দায়াংয়ের ভূত। পরদিন সকালে আহত দুজন যখন গিয়ে পৌঁছায় গ্রাম প্রধানের কাছে, তখন গ্রাম প্রধানের বিশ্বাসই হচ্ছিল না যে দায়াংয়ের ভূত এমন কিছু করতে পারে। বহু বছর ধরে সে এই গ্রামে আছে। সে দুষ্টুমি করে গ্রামবাসীকে ভয় দেয় ঠিকই, তবে সে কাউকে কখনো আঘাত করে না, কেউ ব্যথা পাবে এমন কাজও করে না। তাহলে এখন হঠাৎ করে কি হলো? প্রধান এবং প্রধানের স্ত্রী দায়াংয়ের ব্যাপারে কোনো কটু কথা শুনতেও প্রস্তুত ছিল না। তখনই সেখানে একজন তান্ত্রিক আসে, যার নাম ছিল খোয়াই। খোয়াই এখানে বলে যে দায়াংয়ের ভূত খুবই খারাপ ভূত এবং সে তাদেরকে সাহায্য করবে দায়াংয়ের আত্মা থেকে মুক্তি পেতে। তবে প্রধান তো দায়াংয়ের আত্মা থেকে মুক্তি পেতেই চাইছিল না, যে কারণে খোয়াই অনেকটা অপমান বোধ করে। সে প্রধানকে হুমকি দিয়ে বলে যে ঠিকই দায়াংয়ের ভূত তাদের বড় ধরনের কোনো ক্ষতি করবে, তখন তারা স্বর্ণপন্ন হবে খোয়াইয়ের। অন্যদিকে দায়াং এবং তার বন্ধুরা খেলা করছিল। স্যাম, শ্রী এবং লাম ঘরের ভেতরটা পরিষ্কার করছিল। অন্যদিকে বাইরে বসে থালা বাসন মাজার অভিনয় করছিল মিলি এবং দায়াং। এখানে শ্রী একটা আয়না পায়, যেটা পেয়ে সে প্রথমে তো নিজেকে দেখে, আর এরপর সে ঠিক করে যে সে এবার চেক করবে দায়াং আসলেই কোনো ভূত কিনা। তাই সে ওই আয়না দিয়ে প্রথমে মিলিকে চেক করে, আর এরপর স্যামকে। এরপর যখন সে দায়াংকে দেখতে যায় তখন সে দেখতে পায় আয়নায় দায়াংকে দেখা যাচ্ছে না। ফলে সে অনেকটা ঘাবড়ে যায়। সাথে সাথে সে তার দুই বন্ধুকে ডাক দেয় এটা দেখার জন্য। প্রথমে সে তাদেরকে সবকিছু খুলে বলে, আর এরপর আয়নাটি তাদের দিকে এগিয়ে দেয়। তবে ততক্ষণে দায়াং এই সবটা বুঝতে পেরেছিল, যে কারণে সে এখানে আবারও তার জাদু চালায়। আয়নার ফ্রেম থেকে আয়নাই গায়েব হয়ে যায়। ফলে স্ত্রীর বন্ধুরা আবারও তাকে ভুল বোঝে। তবে সে তো এবার জেদ করতে শুরু করেছিল যে সে ঠিকই দায়াংয়ের আসল রূপ তার বন্ধুদের সামনে তুলে ধরবে। অন্যদিকে ওই সময় আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই, যেখানে টন যায় প্রধান মঙ্কের সাথে কথা বলতে। সে মঙ্ককে প্রশ্ন করে যে দায়াংয়ের কবর কোথায়, তাকে কিভাবে দাফন করা হয়েছিল। প্রধান মঙ্ক জানায় যে যেহেতু দায়াংয়ের মৃত্যু বেশ অস্বাভাবিক ছিল, তাই তাকে ওইভাবে ঘটা করে দাফন করা হয়নি, বরং তাকে এই গ্রামের কোথাও পুঁতে রাখা হয়েছিল। টন জিজ্ঞাসা করে তাকে কোথায় পুঁতে রাখা হয়েছিল। উত্তরে প্রধান মঙ্ক জানায় যে এই ব্যাপারে সে কিছুই জানে না। সে কেন, গ্রামের কেউই জানে না। ব্যাপারটাকে লুকিয়ে রাখা হয়েছে, কেননা সে যে বয়সে মারা গিয়েছিল সেই বয়সী বাচ্চার লাশ পেলে তান্ত্রিকরা কালো জাদু করে। গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম যে লাশটি প্রধান মঙ্কই পেয়েছিল। এর মানে সে ইচ্ছা করেই টনকে এই ব্যাপারে জানাতে চাইছিল না। টন কেন, সে কাউকেই জানাতে চাইছিল না দায়াংয়ের লাশ কোথায়। অন্যদিকে দায়াংয়ের বন্ধু শ্রী তখনও পর্যন্ত ভাবছিল যে সে কিভাবে দায়াংয়ের পর্দা ফাঁস করবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাকি দুই বন্ধুর কাছে চলে যায় এবং বলে পায়ের নিচে থেকে উল্টোভাবে দেখলে যে কোনো ভ্রম মানুষের কেটে যায়, অর্থাৎ দায়াংয়ের আত্মা তাদের যে ভ্রমে রেখেছে সেটাও তাদের কেটে যাবে। বেচারা লাম তো নিজের ভুঁড়ির কারণে নিচু হয়ে উল্টোভাবে দেখতে পারে না, তবে স্যাম এবং শ্রী তার পায়ের নিচে দিয়ে উল্টোভাবে দেখে। এবার তাদের সামনে দায়াংয়ের আসল রূপ চলে আসে। সেই সাথে তারা দেখতে পায় যে তারা যে বাড়িতে খেলছে, অর্থাৎ দায়াংয়ের বাড়ি, সেটা আসলে পোড়া একটা বাড়ি ছিল,
যা দেখে তারা ভীষণ ঘাবড়ে যায় এবং দায়াংকে চিৎকার করে বলে ওঠে সে একটা ভূত। যা শুনে মিলি এবার উল্টে তাদের উপরই রেগে যায়। শ্রী তাকে বোঝানোর চেষ্টা করে যে ছোটবেলা থেকে তারা শুনে এসেছে এই গ্রামে একটা ছোট্ট ভূত আছে, দায়াংই হলো সেই ভূতটি। তারা আর দায়াংয়ের সাথে খেলা করবে না। তবে মিলি এটা মানতে চাইছিল না, কেননা কোনো ভূত কিভাবে দিনের বেলা তাদের সাথে খেলতে পারে। তখন শ্রী বলে তার কথা বিশ্বাস না হলে সে যেন নিজের পায়ের নিচে থেকে উল্টোভাবে দেখে, তাহলে সে আসল সত্যটা দেখতে পারবে। একথা বলে শ্রী এবং স্যাম সেখান থেকে চলে যায়। লাম বেচারা বুঝতে পারছিল না যে সে কাদের দলে থাকবে, তাই সেও শ্রী এবং স্যামের সাথে সেখান থেকে চলে যায়। এতে করে ভীষণ মন খারাপ হয়ে পড়ে দায়াংয়ের। ওই রাতেও সে ভীষণ মন খারাপ করে বসেছিল। তখন সেখানে আঙ্কেল ইয়াং আসে। আঙ্কেল ইয়াং বলে সে যেন তার বাবা মাকে নিয়ে মন খারাপ না করে। আমরা জানতে পারি দায়াংয়ের জন্ম খুব অদ্ভুতভাবে হয়েছিল। তার জন্মের সময় তার মায়ের অনেক রক্তক্ষরণ হয়েছিল আর এই কারণেই তার মৃত্যু ঘটেছিল। অর্থাৎ দায়াংয়ের জন্মের সময় তার মা মারা গিয়েছিল, সেই সাথে দায়াংও। আর এই কারণেই তার লাশকে লুকিয়ে রাখা হয়েছিল। এখানে আঙ্কেল ইয়াংয়ের এই সকল কথা দায়াংয়ের একদমই শুনতে ইচ্ছা করছিল না, তাই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরদিন সকালে লাম, স্যাম এবং শ্রী খেলা করছিল, যেখানে দায়াং আসে। দায়াংকে দেখে শ্রী এখানে রেগে যায় এবং বলে সে কি বুঝতে পারছে না তারা একই দুনিয়াতে বাস করে না, তাই দায়াং যেন এখন আর তাদের সাথে খেলতে না আসে। একথা বলে শ্রী এবং স্যাম সেখান থেকে দৌড়ে চলে যায়। লাম পেছনে থেকে যায়। তার দায়াংয়ের জন্য ভীষণ খারাপ লাগছিল, তবে সে শ্রী এবং স্যামকেও ছাড়তে পারছিল না। আর এই কারণেই সে তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। দায়াং মন খারাপ করে সেখানেই দাঁড়িয়েছিল। তখনই সেখানে আসে মিলি, যে কিনা তখনও পর্যন্ত তার পাশেই ছিল। যে জিনিসটা দেখে দায়াংয়ের মুখে হাসি ফুটে ওঠে। তারা দুজনই একসাথে খেলতে শুরু করে। খুবই আনন্দের সাথে দুজন সময় কাটায়। দায়াং এখানে তাকে একটা ফুলও গিফট করে, যেটা পেয়ে মিলি লজ্জা পেয়ে যায়। ওই রাতে জঙ্গলে বসে টন যখন প্রার্থনায় মগ্ন ছিল, তখন তার সামনে আসে দায়াং। দায়াং এখানে তাকে জানায় যে তার বন্ধুরা তার ব্যাপারে জেনে গিয়েছে, এখন আর তার সাথে খেলতে চায় না তারা। তবে তারা জেনে গিয়েছে এই ব্যাপারটা নিয়ে যতটা না তার দুঃখ হচ্ছে, তার থেকে বেশি তার ভয় হচ্ছে যে যদি মিলি তার ব্যাপারে জেনে যায় তাহলে তার কোনো বন্ধুই থাকবে না। টন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এক সময় তার বন্ধুরা ঠিকই বুঝবে যে সে কোনো খারাপ আত্মা নয়। একথা শুনে দায়াং খুশি হয়ে যায় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরদিন দায়াংকে খাবার দিতে আসে এক কাপল, যারা কিনা দায়াংয়ের বাড়ির সামনে আসতেও ভীষণভাবে ভয় পাচ্ছিল। এমনকি স্ত্রীকে ফেলে তো লোকটি দায়াংকে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যায়, যা দেখে দায়াং অবাক হয়ে যায়। গ্রামে যে মানুষগুলো তাকে এত ভালোবাসতো এবং তাকে একটুও ভয় পেত না, তারা এখন তাকে দেখে ভয়ে কাঁপছে। তবে তার মতে সে তো কারোর কোনো ক্ষতি করেনি। এখন ওই দিন বিকালবেলা মিলি এবং দায়াংয়ের বাড়িতেই খেলা করছিল, যেখানে হঠাৎই একটা লেবু উপর থেকে নিচে পড়ে যায়। মিলি লক্ষ্য করে সন্ধ্যা হয়ে এসেছে, তাই সে দায়াংকে বলে যে আজ সে চলে যাচ্ছে ঠিকই, তবে সে কাল আবারও দায়াংয়ের সাথে খেলা করতে আসবে। যা শুনে দায়াংয়ের মন খুশিতে ভরে যায়। সকলে ছেড়ে গেলেও মিলি তার পাশে ছিল, যে ব্যাপারটা ভেবে সে অনেক খুশি ছিল। এখন মিলি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন দায়াং কাঠের ফাঁকা দিয়ে পা নিচে লম্বা করে দিয়ে ওই লেবুটি ওঠানোর চেষ্টা করতে থাকে। মিলি এই জিনিসটা লক্ষ্য করে, তবে সে দায়াংয়ের পা দেখতে পারছিল না। সে শুধুমাত্র দেখে ওই লেবুটি নড়ছে, যা দেখে তার মনে পড়ে যায় শ্রীর বলা ওই কথাটি, যে পায়ের নিচে থেকে উল্টোভাবে দেখলে সকল ভ্রম কেটে যায়। তাই সে এবার এইভাবে দেখার সিদ্ধান্ত নেয়। সে যখন দেখতে যায় তখন সে দায়াংয়ের আসল রূপ দেখতে পায়, সেই সাথে এই পোড়া বাড়িটিও, যা দেখে সে জোরে চিৎকার করে ওঠে। তার এই চিৎকার শুনে দায়াংয়ের আর বুঝতে বাকি থাকে না যে সে তার শেষ বন্ধুটিকেও হারিয়ে ফেলেছে। দৃশ্য চলে যায় কয়েকদিন আগে। আমরা জানতে পারি দায়াংয়ের বন্ধুত্ব তার বন্ধুদের সাথে কিভাবে হয়েছিল। কিছুদিন আগেই মিলিরা খেলতে খেলতে দায়াংয়ের বাড়ির কাছে চলে এসেছিল, যেখানে দায়াং তাদেরকে দেখেছিল এবং খেলার জন্য তাদের কাছে গিয়েছিল। এভাবেই মিলিদের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। অনেক ভালো এবং আনন্দের সময় কাটিয়েছে সে তার বন্ধুদের সাথে। তবে এখন সে পুরোপুরিভাবে একা।
এমনকি মিলিও এখন তার পাশে নেই। এটা ভেবেই ভীষণভাবে ভেঙে পড়েছিল দায়াং। সে মিলির সাথে কাটানো ওই সকল সুন্দর মুহূর্তের কথাই ভাবছিল এবং খেলনাপাতির সামনে নিয়ে অঝরে কাঁদছিল। সে বুঝতে পেরেছিল আজ আর মিলি তার সাথে খেলা করতে আসবে না। এদিকে মিলিরও ভীষণ মন খারাপ ছিল। তার বন্ধুরা এখানে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যে একজন ভূত এবং মানুষ কখনোই বিয়ে করতে পারে না, তাই সে যেন দায়াংকে ভুলে যায়। এইসব কথা শুনে মিলির তো আরো বেশি কষ্ট লাগছিল, তাই তো সে মন খারাপ করে তাদের সাথেই বসেছিল। তখনই আমরা খোয়াই নামের ওই তান্ত্রিককে দেখতে পাই, যে কিনা তার সামনে ডেকে আনে এক প্রেতাত্মাকে, যে প্রেতাত্মা হুবহু দেখতে দায়াংয়ের মতো ছিল। সে প্রেতাত্মাকে বলে এবার সে যেন কোনো কিছু না ভেবেই ভয় দেখায়, অর্থাৎ এবার প্রাক খানং গ্রামে একটা মৃত্যু তো হওয়াই চাই, যে মৃত্যুর জন্য দায়ী হবে দায়াং। আর এরপর গ্রামবাসীদের ডাকে সাড়া দিয়ে সেখানকার হিরো সাজবে খোয়াই। এই কথা বলে সে ওই প্রেতাত্মাকে আঘাত করতে থাকে। ফলে আমরা বুঝতে পারি এইভাবেই বাচ্চাদের আত্মাকে নিজের কাছে আটক করে রেখে এই তান্ত্রিক এই ধরনের কাজ করত। সে মূলত এখন দায়াংয়ের আত্মাকে গ্রামবাসীর কাছে খারাপ বানিয়ে তাকেও নিজের কাছে আটক করতে চাইছিল। এদিকে এই ব্যাপারে কোনো কিছু না জানা দায়াংয়ের আত্মা তো মন্দিরের সিঁড়িতে এসে মন খারাপ করে বসেছিল। তাকে এইভাবে দেখে টন তার কাছে আসে এবং তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। দায়াং বলে সে এই গ্রাম ছেড়ে চলে যেতে চায়। টন কি তাকে সাহায্য করতে পারবে তার মা বাবাকে খুঁজে পেতে? টন বলে এটার জন্য তার আগে জানা প্রয়োজন যে দায়াংয়ের লাশ কোথায়, কেননা তার আত্মা ওই লাশের সাথেই অ্যাটাচড রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে কোথাও যেতে পারবে না। ফলে দায়াং তাকে বলে দেয় যে তার লাশ কোথায় আছে, যেটা কিনা এই মন্দিরেরই একটা গাছের নিচে পোতা ছিল। যা শুনে টন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার দেখা হয় ইয়াং এর সাথে। ইয়াং আবারও মাতাল হয়েছিল। সে সারা দিন রাত শুধুমাত্র মদ্যপান করে, তবে সে মাতাল হলেও বুঝতে পারে দায়াংয়ের মন খারাপ। তাই সে দায়াংয়ের কাছে গিয়ে বসে এবং বলে যতই গ্রামবাসীকে তার বিরুদ্ধে কেউ উস্কানোর চেষ্টা করুক না কেন, ইয়াং এর পুরো বিশ্বাস আছে যে দায়াং কখনোই কারোর কোনো ক্ষতি করতে পারে না। দায়াং ঠিক তার মায়ের আত্মার মতোই পবিত্র। তার মায়ের আত্মাও একজন ভালো আত্মা ছিল, তবে দায়াং এর তখন মনই ছিল না তার সাথে কোনো রকম কথা বলার। তাই সে আঙ্কেল ইয়াংকে সেখান থেকে চলে যেতে বলে। আঙ্কেল ইয়াংও মাতলামি করতে করতে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে গ্রাম প্রধান দুজন লোককে নিয়ে তখন পুরো গ্রাম জুড়ে পেট্রোলিং করে বেড়াচ্ছিল, যাতে করে আজ রাতে অন্তত পক্ষে কেউ দায়াংয়ের আত্মার কারণে আহত না হয়। তবে সে তো জানতই না যে এর পেছনে দায়াংয়ের আত্মা নয়, বরং খোয়াইয়ের পাঠানো আত্মাটি ছিল, যে কিনা এবার মাতাল ইনের কাছে পৌঁছে গিয়েছিল। সে ইনকে আঘাত করে মেরে ফেলতেই চলেছিল, তখনই সেখানে চলে আসে দায়াংয়ের আত্মা। দায়াং এখানে ওই আত্মাটিকে বলে যে সে কে, কেন সে তার নাম খারাপ করছে। এখানে ওই আত্মা এবং দায়াংয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দুই ছোট আত্মা এখানে একসাথে লড়াই করছিল। দায়াংয়ের আত্মার সাথে ওই আত্মা পেরে উঠছিল না। তবে তখনই দায়াং লক্ষ্য করে যে ওই লোকটি অর্থাৎ ইন পানিতে পড়ে গিয়েছে, যা দেখে সে ছুটে চলে যায় আঙ্কেল ইয়াং এর কাছে। এদিকে ইয়াং এর চিৎকার শুনে প্রধানরাও সেদিকে আসছিল, যা দেখে ওই আত্মাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফলে গ্রাম প্রধান এখানে ইনের লাশের সাথে দায়াংকে দেখে তাকে ভুল বোঝে। তাদের মনে হয় দায়াংই হয়তো বা ইনকে খুন করেছে। দায়াংও এখানে ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে পরদিন সকালে আমরা মিলিকে দেখতে পাই, যে কিনা দায়াংয়ের দেওয়া ওই ফুল হাতে মন খারাপ করে বসেছিল। তখন তার মা তার কাছে আসে এবং তাকে বোঝায় যে দায়াং আত্মা হলেও খারাপ নয়। গত 10 বছর ধরে সেই গ্রামে আছে এবং কোনো গ্রামবাসীর কোনো ক্ষতি করেনি। দায়াংয়ের মা মিলির মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তো আত্মা হওয়ার পর যখন তার দিক থেকে সকলে মুখ ফিরিয়ে নিয়েছিল, মিলির মা কখনোই মুখ ফিরিয়ে নেয়নি। আর ওই একই জিনিস সে আশা করে তার মেয়ের কাছ থেকে। যা শুনে মিলি খুশি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তার কি দায়াংয়ের সাথে দেখা করতে যাওয়া উচিত। তার মা তাকে পারমিশন দিয়ে দেয়। মিলি খুশি খুশি দৌড়ে চলে যায় দায়াংয়ের কাছে। তবে তার আগেই গ্রামের ভেতরে আমরা ইনের লাশ দেখতে পাই, যেটা রেডি করা হচ্ছিল শেষকৃত্যের জন্য। তখনও গ্রামবাসীরা এই সব কিছুর জন্য দায়াংকে দায়ী করছিল, যেটা দেখে গ্রাম প্রধানের স্ত্রী এবার তাদের উপর চটে গেলেও গ্রাম প্রধান তাদের উপর কোনো রকম কথা বলে না।
কেননা সে নিজেও এখন বিশ্বাস করতে শুরু করেছিল যে দায়াংই এই সব কিছুর পেছনে রয়েছে। তাই তো সে ডেকে পাঠিয়েছিল খোয়াইকে। খোয়াইকে এখানে দেখে গ্রাম প্রধানের স্ত্রী তো রেগে যায়। তখন গ্রাম প্রধান খোয়াইয়ের কাছে একটাই মাত্র রিকোয়েস্ট করে, সেটা হলো দায়াংয়ের আত্মা যেন কোনো রকম কষ্ট না পায়। খোয়াইও এখানে প্রমিস করে যে সে দায়াংয়ের আত্মাকে ডিস্ট্রয় করবে না। তাদের এই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে মিলি। এদিকে তখনই মাতাল আঙ্কেল ইয়াং একটা সাপ ধরে এনে ফেলে দেয় ওই লাশের উপর, যা দেখে বাকি সকলে ঘাবড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিলি চলে গিয়েছিল তার বাকি 3 ফ্রেন্ডের কাছে। তাদেরকে সে গিয়ে জানায় যে দায়াংয়ের আত্মা এখন বিপদে পড়েছে, তাদের উচিত তাকে সাহায্য করা। তবে স্যাম এবং শ্রী তো উল্টে তাকে নিয়েই মজা করতে থাকে, যে ব্যাপারটা নিয়ে মিলি অনেক রেগে যায় এবং তাদেরকে ধাক্কা মেরে ফেলে বলে যে সে দায়াংকে সাহায্য করবে, কেননা দায়াং তাদের বন্ধু। একথা বলে সে লামের দিকে তাকিয়ে থাকে। লাম তখনও চুপ করেছিল, যা দেখে মিলি একাই চলে যায়। তখন লাম শ্রীকে উদ্দেশ্য করে বলে যে সে ফর্সা হলেও তার মন অনেক কালো। সেই সাথে সে স্যামকে উদ্দেশ্য করে বলে যে সে তো কালো, তবে তার মন তার স্কিন কালারের থেকেও বেশি কালো। একথা বলে সে দৌড়ে চলে যায় মিলির সাথে। তবে দায়াংয়ের বাড়ির সামনে পৌঁছাতেই দায়াংয়ের বাড়ির আসল রূপ দেখে, অর্থাৎ পোড়া বাড়ি দেখে ভয় লাগতে শুরু করে লামের। অন্যদিকে ওই সময় আমরা কারোর একটা হাত দেখতে পাই, যে কিনা গাছের গোড়া খুঁড়ে সেখান থেকে বের করে নিয়ে আসে দায়াংয়ের লাশ এবং সেটা সাদা সুতো দিয়ে পেঁচাতে শুরু করে, যেন এই লাশের সাথে কোনো কিছু করা হচ্ছিল। এদিকে যখন মং জানতে পারে দায়াংয়ের আত্মার সাথে কি হতে চলেছে, তখন সে দ্রুত বেরিয়ে পড়ে মালেককে নিয়ে। তাদেরকে এইভাবে ছুটে যেতে দেখে মিলির মাও তাদের পিছু করে। অন্যদিকে জঙ্গলের ভেতরে খোয়াইকে দেখে অবাক হয়ে যায় গ্রাম প্রধান। সে প্রশ্ন করে খোয়াই এখানে কি করছে। খোয়াই বলে সে জঙ্গলের ভেতরে একটা রিচুয়াল করবে এবং দায়াংয়ের আত্মাকে মুক্তি দিবে। তখনই সেখানে মালেক এবং মিলির মায়ের সাথে পৌঁছে যায় মং। সে বুঝতে পেরেছিল খোয়াই কোনো ভালো লোক নয়, তাই সে তাকে দায়াংয়ের আত্মাকে ব্যবহার করতে নিষেধ করে। তখন খোয়াই তাকে অপমান করতে শুরু করলে গ্রাম প্রধানের খারাপ লাগে এবং সে মংকের কাছে ক্ষমা চায়। সেই সাথে জানায় যে দায়াং গতরাতে একজন লোককে খুন করেছে। মং তাকে প্রশ্ন করে সে কি নিজ চোখে দায়াংকে খুন করতে দেখেছে। একথা শুনে গ্রাম প্রধান চুপ হয়ে যায়। গ্রাম প্রধানের স্ত্রীও তার ভুল ভাঙায় যে দায়াং কখনোই এমন কিছু করবে না। খোয়াই তখন তার আসল রূপে চলে আসে এবং বলে সে চাইলেই দায়াংয়ের আত্মাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। গ্রাম প্রধানের স্ত্রী তা মানতে না চাইলে তখনই সে তার 2 শাগরেদকে ডাক দেয়, যারা কিনা আর কেউ নয় বরং টন এবং পমি ছিল, অর্থাৎ কিছুদিন আগে আসা নতুন ওই মং, টন এবং তার সাথে আসা পমি। তারা দুজনই আসলে খোয়াইয়ের লোক ছিল। তারা জানতে পেরেছিল এই গ্রামে 10 বছর ধরে একটা ছোট্ট বাচ্চার আত্মা রয়েছে, যাকে আটক করতে পারলে খোয়াইয়ের শক্তি আরো বেশি বেড়ে যাবে। আর এই কারণেই সে এই সব কিছুর পরিকল্পনা সাজিয়েছিল, যাতে করে সে টনের সাহায্যে দায়াংয়ের লাশ কোথায় আছে সেটা বের করতে পারে এবং তার উপর কালো জাদু করে দায়াংকে নিজের বশে নিতে পারে। টনের হাতে ওই মুহূর্তে দায়াংয়ের লাশ ছিল, যার ফলে দায়াং এখন আটক হয়ে গিয়েছিল খোয়াইয়ের কালো জাদুতে। তাই তো মিলিরা যখন দায়াংয়ের বাড়িতে যায় তখন তারা দেখতে পায় দায়াং ছটফট করছে, তার হাত পায়ে রশির দাগ হয়ে গিয়েছে। মিলি এর কারণ জিজ্ঞাসা করলে দায়াং বলে সে জানে না। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। তখনই সেখানে চলে আসে স্যাম এবং শ্রী। দায়াং যেহেতু হাঁটতে পারছিল না তাই তাকে কাঁধে তুলে নেয় লাম। তখন স্যাম তাকে বলে যে সে কালো হতে পারে, তবে তার মন কালো নয়। সে তার বন্ধুকে বিপদে একা ছাড়ে না। একথা বলার পর তারা 4 জনই দায়াংকে নিয়ে ছুটতে শুরু করে এবং তাকে নিয়ে জঙ্গলের ওই স্থানে পৌঁছে যায় যেখানে খোয়াই সহ বাকি সকলে ছিল। তারা খোয়াইয়ের হাতে দায়াংয়ের লাশকে দেখতে পায় এবং ঠিক করে যে সেটা তারা উদ্ধার করবে। তবে শ্রী লাফ দিলেও নিচে পড়ে যায়। সে আর খোয়াই পর্যন্ত পৌঁছায় না, যা দেখে এবার লাম বলে তাকেই মাঠে নামতে হবে এবং নিজের মোটা চর্বির ফায়দা তুলতে হবে। অন্যদিকে আমরা খোয়াইকে দেখতে পাই যে কিনা দায়াংকে আঘাত করতে গিয়ে আঘাত করে ফেলে তনকে, আর এর পরের আঘাতটি সে ঠিকই দায়াংকে করে, যার ফলে দায়াংয়ের আত্মা ছটফট করতে থাকে। তখনই তাদের দিকে ধেয়ে আসে লাম এবং ঝাঁপিয়ে পড়ে টনের উপর। সে টনকে সেখানেই চেপে রাখে। অন্যদিকে খোয়াইয়ের হাত থেকে দায়াংয়ের লাশ পড়ে গেলে সেটা তুলে নেয় স্যাম, যার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল খোয়াই।
তখনই শ্রী চলে আসে এবং তাদের হাত থেকে ওই লাশটিকে কেড়ে নেয় এবং সেটা দিয়ে দেয় মিলির হাতে। মিলি সেটা নিয়ে ছুটতে আরম্ভ করে। এদিকে এই হাতাহাতির দরুন খোয়াইয়ের কাছে থাকা ব্যাগটি ছুটে গিয়ে পড়ে, যেটা কুড়িয়ে পায় মাতাল আঙ্কেল ইয়াং। সে ওই ব্যাগের ভেতরে আরও একটি ছোট বাচ্চার লাশ খুঁজে পায়, যেটাকে ওই সাদা সুতো দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল। এর মানে এটা হয়তো বা ওই বাচ্চাটির লাশ, যাকে কাজে লাগিয়ে খোয়াই এতদিন ধরে দায়াংকে গ্রামবাসীর কাছে খারাপ বানাচ্ছিল। সে ওই লাশটিকে পেঁচিয়ে রাখা ওই দড়িটি খুলতে আরম্ভ করে। এদিকে খোয়াইয়ের টিম মেম্বারদের সাথে ফাইট শুরু হয়ে যায় মঙ্ক এবং গ্রাম প্রধানদের, যেখানে মঙ্ক তার মার্শাল আর্ট দিয়ে সকলকে কাবু করে ফেলে। অন্যদিকে আঙ্কেল ইয়াং ওই সুতো খোলার মাধ্যমে ওই আত্মাটিকেও মুক্ত করে ফেলে। আত্মাটি তার সামনে আসে এবং তাকে ধন্যবাদ জানায় তাকে মুক্ত করার জন্য। এই ছোট বাচ্চার আত্মাটির নাম ছিল নিগ্রান। নিগ্রান এখানে ফাইনালি মুক্তি পেয়ে যায়। অন্যদিকে দায়াংয়ের লাশ নিয়ে তখনও ছুটে পালাচ্ছিল তার বন্ধুরা। এক স্থানে থেমে শ্রী এবং স্যাম মিলে দায়াংয়ের লাশকে পেঁচিয়ে রাখা ওই সুতোটি খুলে ফেলে। তবে এতে কোনো লাভ হয় না, দায়াংয়ের আত্মাকে দেখা যায় না, বরং সুতোটা খোলার সাথে সাথেই আকাশ ছেয়ে যায় কালো মেঘে। আশেপাশের পরিবেশ রক্তিম বর্ণ ধারণ করে। আমরা দেখতে পাই তখনও পর্যন্ত দায়াংয়ের আত্মা অজ্ঞান হয়ে পড়েছিল। এদিকে তার বন্ধুরা কোনো মতে তার লাশ নিয়ে পৌঁছে যায় এলাকাবাসীর কাছে। তখনই সেখানে চলে আসে খোয়াই এবং তাদেরকে উদ্দেশ্য করে বলে দায়াংয়ের লাশকে তার হাতে তুলে দিতে। তখনই সেখানে চলে আসে আঙ্কেল ইয়াং এবং খোয়াইয়ের সাথে থাকা লোকটিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তবে মাতাল হয়ে থাকার কারণে সে খোয়াইকে আঘাত করতে পারছিল না। তখন খোয়াই বলে যে সে চাইলে এক নিমিষেই তাদের সকলকে শেষ করে দিতে পারে। একথা বলে সে ডাকতে থাকে নিগ্রানের আত্মাকে। তখন আঙ্কেল ইয়াং তাকে দুঃসংবাদ জানায় যে সে অলরেডি নিগ্রানের আত্মাকে মুক্ত করে দিয়েছে। যা শুনে খোয়াই বলে তার কোনো চিন্তা নেই, কারণ তার কাছে আছে প্ল্যান বি। এই কথা বলে সে মন্ত্রপাঠ করতে করতে উপরের দিকে তাকায়। সকলে ভয় পেয়ে যায় এবং উপরের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে তো একটা গিরগিটি রয়েছে, যা দেখে তারা বুঝতে পারে খোয়াইয়ের কাছে আসলে সেরকম কোনো শক্তিই নেই। এরই মাঝে জ্ঞান ফিরে আসে দায়াংয়ের আত্মার। তার চোখগুলো জ্বলজ্বল করে ওঠে। হাসির শব্দ শোনা যায় চারিদিক থেকে। দায়াংয়ের আত্মা তাদের সামনে প্রকট হয় এবং খোয়াইকে উদ্দেশ্য করে বলে যে সে তার জীবনটাকে এক নিমিষেই নরক করে তুলেছে। 10 বছর ধরে সে শান্তিতে এই গ্রামে বাস করছিল। সেই পুরো গ্রামবাসীকে তার বিরুদ্ধে নিয়েছে, তাই এবার তাকে ফল ভোগ করতে হবে। খোয়াই তখনই মন্ত্র পড়তে গেলে সে তার গলা চেপে ধরে, আর এরপর সে তার হাতকে কন্ট্রোল করে সেখান থেকে একটা ছুরি তুলে নেয়, যেটা দিয়ে সে বারবার আঘাত করাতে থাকে খোয়াইকে। খোয়াই নিজেই নিজেকে আঘাত করছিল। এরই মাঝে চারিপাশের অন্ধকার কেটে যায়। এক নারী কণ্ঠস্বর দায়াংকে থামতে বলে। আলোর ঝলকের মাঝে দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে নাক, যে কিনা দায়াংয়ের মা ছিল। দায়াং তাকে চিনত না, তবে গ্রামবাসী তাকে পরিচয় করিয়ে দেয়। তখন দায়াং এটা ভেবে ইমোশনাল হয়ে পড়ে যে এত বছর পর তার মা তাকে নিতে এসেছে। ফাইনালি সে তার মা বাবার দেখা পেয়েছে। তাই তো সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে সে তাকে ভীষণ মিস করেছে। তার মা বলে সেও তাকে ভীষণ মিস করেছে। এবার যেন সে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়, কেননা তার মা তাকে নিতে এসেছে। একথা শুনে দায়াং একটু খুশি হয়ে গেলেও সে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল, কেননা তার বন্ধুদেরকে বিদায় জানানোর সময় চলে এসেছিল। সে একে একে সব বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়। শ্রী তার কাছে ক্ষমা চায় তার করা সকল খারাপ ব্যবহারের কারণে। দায়াং তাকে ক্ষমা করে দেয়, আর এরপর সে মিলির কাছে যায় এবং তাকে প্রশ্ন করে যে পরবর্তী জন্মে সে যদি তার সামনে আসে তাহলে মিলি কি তার সাথে বন্ধুত্ব করবে। মিলি এই কথার হ্যাঁতে জবাব দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। দৃশ্য চলে যায় কিছুদিন আগে, যখন মিলি এবং দায়াং পানির কাছে খেলা করছিল। মিলি এখানে দায়াংকে প্রশ্ন করে যে সে যদি মারা যায় এবং ভূতে পরিণত হয় তাহলে কি দায়াং তার সাথে বন্ধুত্ব রাখবে। দায়াং এই কথা শুনে হেসে দিয়েছিল, কারণ সে তো অলরেডি ভূত এবং সে মিলির সাথে বন্ধুত্ব করে রেখেছে, যে ব্যাপারটা মিলি সহ তখন তার বন্ধুরাও জানত না। দায়াংয়ের বিদায়ের সাথে সাথে আমরা তাদের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাই, যেগুলো তারা একসাথে কাটিয়েছিল, যেগুলোর কারণেই তাদের বন্ধুত্ব এত বেশি স্ট্রং হয়েছিল। আকাশের কালো মেঘও ছেয়ে যায় এবং দায়াং তার বাবা মায়ের সাথে চলে যায়।
আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি থাই এই ফানি মিষ্টি হরর গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান তাহলে আমার ব্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।